হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে পার্টস অফ স্পিচ নির্ণয়ের ম্যাজিক কৌশল, পুরাটাই ম্যাজিক। আপনারা ক্যাডেট কলেজ থেকে নিয়ে, ভর্তি পরীক্ষা থেকে নিয়ে, নানান ইন্টারভিউ, আপনার জব, যে কোনো ধরনের বিসিএস অথবা ওয়েস্ট বেঙ্গল বাংলা ভাষাভাষী অঞ্চলে ওই বিষয়ে মানে ওইটা থেকে গভীর জ্ঞান থাকলে বা জ্ঞান রাখতে হয় বা ওইখান থেকে আসে। সেই জন্য আমি ওইটা থেকে ওই বিষয়ের উপরে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি ক্লাস নিতে যাচ্ছি। আপনারা পরে কমেন্টের উপরে জানাবেন কেমন হয়েছে বা কি জানতে চান, আমি জানাবো। আচ্ছা, আমি I want to go. আচ্ছা, I want to go there. এই বাক্যটিতে কোনটি কোন পার্ট অফ স্পিচ? আচ্ছা, তাহলে আই হলো প্রোনাউন। নাউনের পরিবর্তে যে পদ বসে সেটা কি বলা হয়? প্রোনাউন। নাউনের পরিবর্তে যে পদ বসে সেটাকে কি বলে? প্রোনাউন। আর ওয়ান্ট হলো কি? এটা হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এফভি মানে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? আই ওয়ান্ট মানে বাক্যের এটা হলো ফাইনাইট ভার্ব। আর টু গো, টু গোটা হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। কারণ হলো টু, টু গো, এখানে তো দুইটা শব্দ আছে। যদি বলা হয় টু কে আলাদাভাবে বলা হয়, টু হলো ইনফিনিটিভ মার্কার, এটাকে বলা হবে ইনফিনিটিভ মার্কার। আর দেয়ার হলো অ্যাডভার্ব। এখন এই বাক্যে নাউনের পরিবর্তে কোন যে পার্টসিপেট পদ বসে সেটাকে কি বলে? প্রনাউন। আর ওয়ানটা হলো ফাইনাইট ভার্ব। কি ফাইনাইট ভার্ব? যেটা সাবজেক্ট এবং টেন্সের অনুযায়ী পরিবর্তন হয় এবং ওটা কি ক্রিয়ার পরিবর্তন হয় এবং সবচেয়ে বড় যেটা মনে রাখবেন, যে ক্রিয়ার ভাব ধরে রাখে সেটাকে ফাইনাইট ভার্ব বলে। যেমন আই ওয়ান্ট, এখানে ওয়ান্ট ছাড়া কিন্তু টু গো অচল। আই আই টু গো দেয়ার, আমি সেখানে যেতে, এখানে কোনো কিছু হয় না, সেই জন্য এখানে এটা ফাইনাইট ভার্ব, এটাকে মেইন ভার্ব বলা হয়, মূল ভার্ব। কিন্তু আই ওয়ান্ট টু গো, টু গো এখানে এটা হলো এটাকে অসমাপিক ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব, এটা কে নিয়ে এটার অর্থ সম্পূর্ণ করেছে বাক্যটাকে, ঠিক আছে? এই জন্য এটা অসমাপিক ক্রিয়া, এটার ইনফিনিটিভ মার্কার, যে দুইটা পদ টু গো মিললে হলো নন ফাইনাইট ভার্ব। আর শুধু গো হলেও কি নন ফাইনাইট ভার্ব হবে, যদি বলে গোটা কি নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? আবার এটা হলো এই এইটুকু হলো নন ফাইনাইট ভার্বের পুরা অংশ, আর এইটুকু সহ টু সহ হয়েছে, সুতরাং টুটা হলো কি, টু ছাড়া কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব হইতো না, এই জন্য টু বলা হয়। আর ইনফিনিটিভ ভার্বও বলা হয় কখনো, তখন এটা এই টু দিয়া ইনফিনিটিভ, এখানে টু কিন্তু প্রেপোজিশন নয়, ঠিক আছে? এই জন্য টু এখানে কি ইনফিনিটিভ, যে সেটা হয়েছে টু গো, এই জন্য ইনফিনিটিভ মার্কার হিসাবে এখানে টু বসেছে। আর দেয়ার মানে কি এখানে সেখানে, ঠিক আছে? ভার্বকে কখন কোথায়, বিষয় তো একটা প্রচলিত রেওয়াজ আছে যে এগুলা দিয়ে প্রশ্ন করে যা উত্তর পাওয়া যায়, ওটা এই হিসাবে এটা অ্যাডভার্ব, ঠিক আছে? সে কোথায় যায়, সেখানে যায়, তাহলে সেটা কি অ্যাডভার্ব হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আই ওয়ান্ট টু গো দেয়ার। আচ্ছা, তাহলে এটা হলো ফাইনাইট ভার্ব, এটা হলো নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এটা হলো অ্যাডভার্ব। আর এটা হলো আলাদাভাবে ইনফিনিটিভ মার্কার বলা হবে, এটাকে কি নন ফাইনাইট ভার্ব বলা হবে আলাদাভাবে। আর পুরোটুকু হলে কি নন ফাইনাইট ফ্রেজ বা নন ফাইনাইট ভার্ব, এইটুকু বলা হবে। আর এটাকে আলাদাভাবে কি ইনফিনিটিভ ভার্ব।
আচ্ছা, এখন আমি এটা গেল। তো they goes to school, they goes to school। এখন ছোট বাক্য দিয়ে দিচ্ছি এটা সহজে বোঝার জন্য, এবং এটুকু যাতে অন্যান্য বড় বাক্য সবগুলো করা যায় বা বোঝা যায় এটার জন্য। আমি একটু কার্সিভ রাইটিং এ লিখি, লেখাটা না বুঝলে এটা এল, এটা একটু টি বড় হাতের লেখা টি, আর এগুলো আর কি আছে। যাই হোক, না বুঝলে পরে কমেন্টে বুঝিয়ে বলবেন, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, দেখি, দেখি প্রনাউন, গোস কি মেন ভার্ব, বাকি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব বা এটা কি মেন ভার্বও বলা হয়, মেন ভার্ব মানে প্রধান ক্রিয়া। দে গোস, তারপরে টু স্কুল, এখানে কি অন্য কোনো ভার্বের আগে টুটা বসছে বা না বসে নাই? আগের বাক্যটা যেমন বসছিল ভার্বের আগে, তাহলে এটা ইনফিনিটিভ হইতো, কিন্তু এখানে হয় নাই কেন? ইনফিনিটিভ হয় নাই, ইনফিনিটিভ মার্কার হয় নাই কেন? এটা ইনফিনিটিভ চিহ্ন করে না, এটা কি নাউন বা প্রনাউনের পূর্বে বসে ওদের সাথে সম্পর্ক স্থাপন করে, এটা কোন পার্টস পদ কোনটা সেটা, সেইটা হলো এই প্রেপোজিশন, প্রেপোজিশন। আর স্কুল হলো নাউন, নাউনের পূর্বে বসছে। তাহলে এখানে এটা হলো প্রনাউন, এটা হলো ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব যাই বলি, আর এখানে হলো টু হলো প্রিপোজিশন, আর স্কুল হলো নাউন। আচ্ছা, তাহলে correct, correct the above sentence, কারেক্ট দ্য অ্যাবভ সেন্টেন্স। তাহলে এই বাক্যে কোনটা কোন পার্ট অফ স্পিচ? কারেক্ট মানে কি? কারেক্ট হলো এটা মেইন ভার্ব, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বাক্য। তাহলে এখানে কারেক্ট হলো কি? শুদ্ধ করো, ঠিক আছে? কারেক্ট অত শুদ্ধ করো বা শুদ্ধ করো, এটা হলো মেইন ভার্ব, প্রথমেই বসে মেইন ভার্ব, অথবা কি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব তো অবশ্যই। তাহলে দা কি? দা হলো, আমরা সাধারণ একটা রুলে বুঝি, এটার ব্যতিক্রম আছে, যে যদি একটা ডিটারমিনারের পরে দা হলো ডিটারমিনার, এ এন দা এগুলা ডিটারমিনার অথবা আর্টিকেল, ওগুলা বুঝতে হলে, এগুলার সম্পর্কে জ্ঞান নিতে হলে পরবর্তী কমেন্টে জানাবে, আমি এটার উপর বিস্তারিত ক্লাস নিব। আজকে যেহেতু পারস্পরিক নির্ণয়ের ক্লাস, সুতরাং আমি কোনটা কোন পার্ট অফ স্পিচ এটি শুধু বলে দিচ্ছি। তাহলে এটা হলো আর্টিকেল, এটা হলো আর্টিকেল এক ধরনের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আবার তাহলে ওটার পরে যদি একটা পদ থাকে, তাহলে সেটি সেটি কি হবে? সেটা সেটা হবে নাউন। দুইটা পদ থাকলে এটা নাউনের পূর্বে নাউনকে মডিফাই করতে পারে বা বিশেষিত করতে পারে, দুর্গুণ দিতে পারে কে? দিতে পারে হলো অ্যাডজেক্টিভ। সুতরাং এইখানেও এটা অ্যাডজেক্টিভ, আর সেন্টেন্স হলো কি? নাউন। তাহলে
তাহলে এটা হলো এই বাক্যের, তাহলে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দ একটা স্পিচ। তাহলে এখানে কারেক্ট, এটা কারেক্ট হলো মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব, দা হলো অ্যাডজেক্টিভ যেহেতু আর্টিকেল হিসেবে বসছে, এটাও অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে করতে পারে না, কিন্তু অ্যাডজেক্টিভ এটা এন্ড দা এটা ডিটারমিনার হিসাবে এরকম ভাবে বসতে পারে। এই জন্য এটা যাই হোক, কিন্তু এখানে এভাবে হলো অ্যাডজেক্টিভ আর সেন্টেন্স হলো নাউন, কিন্তু এভাব কি প্রেপোজিশন হিসেবে বসে এবং অ্যাডভার্ব হিসাবে বসে, কিন্তু এখানে না। মানে বাক্যের স্থান গঠন অনুযায়ী বাক্যের যেই স্থানে যে কোনো যেটা বসবে সেই অনুযায়ী সেখানে সেই পার্টসপিস হবে। তাহলে এই বাক্য অনুযায়ী মানে এটার গঠন অনুযায়ী, তাহলে এটা হলো কোন পার্টসপিস? এটা হলো অ্যাবভ হলো কি অ্যাডজেক্টিভ, আর সেন্টেন্স হলো বাক্য মানে নাউন। এখন তাহলে আমি আরেক বাক্যে যাচ্ছি। যেমন এটা হলো কার্সিভ রাইটিং এর এইচ ই, হি ইজ আউট। সে বাইরে, ওই যে বাক্যগুলো ছোট ছোট বাক্য দিয়ে আগে আমি এগুলাকে এক্সপ্লেন করতেছি। তাহলে হি ইজ আউট, সে কি বাইরে, বাইরে এমনি আউট কি প্রিপোজিশন হিসেবে বসে বিশেষত। তাহলে এখানে কি প্রিপোজিশন হিসেবে বসছে? নাউন বা প্রনাউনের আগে যদি বসে তাহলে সেটা কি হবে? প্রিপোজিশন। তাহলে এটার পরে তো আর কোনো শব্দ নাই, হি ইজ আউট, সে হলো কি বাইরে, বা সে বাইরে চলে গেছে, বা বহির্ভূত বর্জিত হয়ে গেছে, যেভাবে বলি আমরা। তাহলে এটা তো হি ইজ আউট, যদি এটার পরে নাউনে এটার পরে ওই আউট, ইন, অন এগুলার পরে যদি আর কোনো পার্টসপিস বা কোনো কিছু পদ না থাকে, এটা সে কোথায় যদি প্রশ্ন করে যে কোথায় কি বাহিরে, সরাসরি সেটা হলো অ্যাডভার্ব। আর হি তো এটা হলো প্রনাউন, আর ইজ তো এখানে মেইন ভার্ব, আর বা ফাইনাইট ভার্ব যেটাই বলি, ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব। ঠিক আছে, হি ইজ আউট ছোট ছোট বাক্য দিয়ে দিচ্ছি, কারণ হলো ওগুলা বুঝতে সুবিধা হবে, এবং বাক্যের যেখানে বড় বাক্য থাকুক ওইখানেও ওইগুলা ওইটার ক্ষেত্রে মানুষই হবে। এই জন্য আহ ওটা বুঝতে খুবই সুবিধা হবে। এই জন্য আমি এটা আস্তে আস্তে ভেঙে আস্তে আস্তে বলে দিচ্ছি, আস্তে আস্তে ব্রেনে ঢোকানোর জন্য যে এটা কেন সেটা কি। আচ্ছা, তাহলে এখানে কি এটা ওইখানে অ্যাবভ বসছিল কি? অ্যাবভ বসছিল কি কি হিসাবে? তাহলে অ্যাবভ তো প্রিপোজিশন, তাহলে ওখানে প্রিপোজিশন বসে নাই, তো নাউনের পূর্বে বসছে। আচ্ছা, তাহলে এইটুকু তাহলে আজকে শুধু এইটুকুর উপরে আমার আলোচনা রইল। তাহলে আপনারা করে দেখান তো দেখি যে এই বাক্যটার কোন পার্ট অফ স্পিচ। রহিম ইজ আউট অফ দ্য ডোর, ছোট একটা বাক্য দিয়ে দিলাম। তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ, 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 এটা কোন পার্ট অফ স্পিচ। ঠিক আছে, তাহলে এটুকু তো রইলো।
আপনারা ভালো থাকবেন, কমেন্টের মধ্যে জানাবেন। আসসালামু আলাইকুম।